দিন পর যাচ্ছি ইন্ডিয়াতে যাচ্ছি হচ্ছে ট্রেনে। এখন 20 তারিখ 21 তারিখ পর্যন্ত আমার ভিসা আছে, নভেম্বরের 2024-এর। এর মধ্যে হচ্ছে আমার ইন্ডিয়া ঢুকে ব্যাক করতে হবে। সো ইন্ডিয়ান ভিসা এখন মোটামুটি বন্ধ। সো যতটুকু যাইতে পারি এবং ভিতরে যেতে পারি, দেখি কতদূর ভিসাটাকে কাজে লাগাই। লাস্ট টাইম ইন্ডিয়াতে গেছিলাম বাবা মাকে নিয়ে। আজকে কমলাপুরে 11টা 45-এর ট্রেন, আর কিছুক্ষণ পরেই ছেড়ে দিবে বেনাপোল এক্সপ্রেস। সো আজকে ইন্ডিয়া যেতেছি, দেখি কত দূর আগাইতে পারি। বেনাপোল বর্ডার ক্রস করে আমরা এখন কলকাতার উদ্দেশ্যে যাইতেছি। বনগা লোকালে সিএনজিতে 50 টাকা করে ভাড়া নিতেছে বনগানে। আর ওখান থেকে লাগবে হয়তো 10-10-20 রুপি, টোটাল 70 রুপিতে আমরা চলে যেতেছি, যেটা বাংলাদেশি টাকা 100 টাকায়। বর্ডার থেকে 100 টাকায় জাস্ট চলে যেতেছি হচ্ছে কলকাতার দিকে। তো আমার আজকে ইচ্ছা আছে কলকাতা থাকতে করবো না, এখান থেকে চলে যাব হচ্ছে দিল্লির দিকে, বা দেখি কোথায় যাওয়া যায়, টিকিট পাই কিনা। সব কিছু মিলে এখন সিচুয়েশনটা অন্যরকম। সো নন স্টপ জার্নি, দেখি যাক কি করা যায়। কি করছে ভাইঙ্গা বনগা লোকালটাতে, একবার মনে হয় মেরামত করতেছে প্রচুর। আচ্ছা, আমি এখন এখান থেকে চলে যাবো হচ্ছে শিয়ালদা থেকে চলে যাবো হচ্ছে ফেয়ারলি প্লেসে যা পরে টিকিট কাটবো। দেখি ইন্ডিয়ার কোথায় যাওয়া যায়, কাশ্মীর, দিল্লি, দেখি কোন দিকে যাওয়া যায়। বনগাঁ জংশন। এখন আছি শিয়ালদা স্টেশনের বাইরে, আর এখন যাব হচ্ছে ফেয়ারলি প্লেস যাওয়ার পরে দেখা যাক মানে টিকিট কোথাকার পাই। আর ঠিক বাজে এখন 12টা 43 ইন্ডিয়ান টাইমে, কলকাতার সময়। প্রচুর মানুষ, পুরো অবস্থা মনে হলো যে একবারে পুরো একটা মানুষের একটা গোডাউন। যাই হোক, খরচ বাঁচানোর জন্য এখন চলে যাব হচ্ছে লোকাল বাসে, তারপরে দেখি টিকিট পাই। ওকে, আগাই। আমি অলরেডি চলে আসছি, এটা হচ্ছে ফরেন কোঠা। এখান থেকে হচ্ছে টিকিট নিব এখন। সো ভিতরে ঢুকি, টিকিট নেই, ভিতরে ভিডিও করে অ্যালো কি আছে কিনা এটাও দেখি। আর কলকাতা থাকার সত্যি ইচ্ছা নেই, বাকিটা আল্লাহ ভরসা। অলরেডি কি বন্ধ হয়ে গেছে নাকি বুঝলাম না তো। ও, ওপেন। ফেয়ারলি প্লেস থেকে টিকিট কাইটা রাজস্থানের উদ্দেশ্যে রওনা দিতেছে। আমার গন্তব্য এখন আসলে চুজ হইল যে আমি রাজস্থান যাইতেছি, যোধা আকবরের বাড়ি, ওই জায়গাটা খুবই সুন্দর। আর এখন হচ্ছে হাওড়া ব্রিজের নিচে আছি। হাওড়া ব্রিজের নিচে মানুষজন সবাই এখন অফিস ছুটি হচ্ছে তো ওদের, কেউ যে বাসা যাবে, কেউ পাবে যাবে, কেউ সবাই সবার মতো করে যাবে। দেখা যাক, এই জিনিসটা আগে ছিল না, ঠিক আছে? আমি যখন আসছিলাম তখন এটা ছিল না, এখন এটা সরকারে বেড়া দিয়ে দিচ্ছে, এটা ভালোই লাগতেছে। এটার জন্য ভিডিওর প্রপারলি এনজয় করা যাইতেছে না। ব্রিজটার প্রপার রেজ আমি জানি না, বাট অনেক আগের ব্রিজটা। এখানে আসলে ফেয়ারলি প্লেস থেকে হাওড়া রেল স্টেশনে আমার রাতের টিকিট হচ্ছে 11টা 30-এ। বাট আমি এখন চিন্তা করলাম যে এতগুলো টাইম কী করবো, হাইটা দেখতে দেখতে যাই। অনেক বছর পরে আসলাম হাওড়া ব্রিজ, এবং সেই আগের মতোই ক্রাউড আছে, মানুষজন, এবং ব্রিটিশরা এটা করে দিয়ে গেছে। এত ভিড়, এত সুন্দর। বিকালবেলা অফিস ছুটি হয়েছে তো সবাই এখন চাপে আছে, এবং সেই সাথে সুন্দর একটা সানসেট ভিউ। আসলে আমি ঢাকা থেকে ভিডিওটা স্টার্ট করি নাই, কারণ অনেকে এয়ারে, বাস, ট্রেন এক একজন এক রকমভাবে আসে। সো এই জন্য আমি ঢাকা থেকে আসার অনেকগুলো ওয়ে আছে, এটা কম বেশি সবাই জানে। ভিডিওটা বড় না কইরা এই জন্য চিন্তা করলাম যে এদিক থেকেই দেখাই। সূর্যটা খুবই সুন্দর লাগতেছে, আর ওইখানে হচ্ছে আমার রেল স্টেশন। খুবই সুন্দর লাগতেছে, পুরো গোলাকৃতি ডিমের মতো, খুবই ভালো লাগতেছে। সবাই আসলে যার যার কাজে, কেউ বিনোদন, কেউ ঘুরতে। আমার বাংলাদেশি টাকা যোধপুরের টিকিট পড়লো প্রায় 2850, তো এটাকে আজকে রেট দিয়ে গুণ দিলাম, প্রায় হচ্ছে 4000 টাকার মতো পড়ছে, 4100 টাকার মতো বাংলা টাকায়। এখন পর্যন্ত স্টিল আমার খরচ পড়লো হচ্ছে প্রায় 6000 টাকা ছুঁইছি, ভ্রমণ ট্যাক্স সহ। ঠিক আছে, আমি 600 টাকা যেতে চলে আসছি, আর ওইখান থেকে ভ্রমণ ট্যাক্স হলো 1000। এই পাশে সিম নিলাম 400 টাকা দিয়ে, প্রতিদিন 1 GB করে এয়ারটেলের। আর আমার আজকে আমি হোটেল নিয়ে নিই,
সো এখানে এসে নামলাম, টিকিট নিতে নিতে আমার 5টা বাজে গেল। সো আমি আর 3-4 ঘন্টার জন্য হোটেল নেই নেই। আমি আজকেই আমার যেহেতু 20 তারিখে দিল্লি থেকে ব্যাক, এই জন্য আমি চিন্তা করতেছি যে আমি আর হোটেল নিব না। হোটেল না নিয়ে আমি সুন্দর করে ঘুরে ঘুরে আমি চলে যাব। থার্ড এসি আমার, এটার সাথে খাবার নাই, খাবারটা আলাদা কিনা খাইতে হবে। এবং পানিটা খুবই সুন্দর, এবং এদিকে শীত পড়ে গেছে। আর রাজস্থানটার মধ্যে ইন্ডিয়ার থেকে সবচেয়ে বেশি ফরেনার টুরিস্ট আসে হচ্ছে রাজস্থান আর হচ্ছে তাজমহল, এই দুইটা জিনিস দেখতেই আসে ইন্ডিয়ান টুরিস্টরা, মানে বা ইন্ডিয়াতে টুরিস্ট আসে বাইরে থেকে। সূর্যটা ডুবে যেতেছে, খুবই ভালো লাগতেছে। আচ্ছা, এখানে কিছুক্ষণ টাইম এক্সপেন্ড করে খাওয়া দাওয়া করে চলে যাবো রেল স্টেশনের দিকে। এবার রাজস্থানের খুব সুন্দর করে ভিডিও করবো, প্রতিটা জিনিসের ভিডিও করব। আর পানি তো খুবই সুন্দর, ভালোই লাগতেছে ওভারঅল সব কিছু মিলে। আর এখন দেখলাম যে বর্ডারে কোনো চাপ নেই, সব মিলে আমার 1 ঘন্টার মতো লাগলো। আমি আসলে খুবই হ্যাপি এবারের মতো ইমিগ্রেশনে, কারণ যেহেতু ভিসা বন্ধ দেশের পলিটিক্যাল রিজনের কারণে, আর কোনো চাপ নাই, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। পরিমাণে মানুষ চিন্তা করা যায়, এই সবগুলো যাইতেছে হাওড়া স্টেশনে। আমরা এখন নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে উপরের দিকে যাইতেছি। সামনে ডান পাশে হচ্ছে টিকিট কাউন্টার, 3 দিক দিয়ে রাস্তা, কি মানুষের ঢল, এরা সবাই অনেক ব্যস্ত। এখানে মানুষজন যাদের আসলে মানে কি বলে যে মানে নর্মাল মানে স্লিপার নন এসি, তারা সবাই এখানে ফুটপাতে ওয়েটিং করতেছে, মানে ওয়েট করতেছে। আর আমার যেহেতু এসি, তো আমার এসির জন্য এখানে উপরে ওয়েটিং আছে। 56 বা 78 এরকম করে টাকা লাগে, এবং উপরে যে থাকার ব্যবস্থা আছে, মানে থাকা বলতে কি ওয়েটিংয়ে থাকার মানে সুব্যবস্থা আছে। সো এখন উপরে উঠবো। এটা হচ্ছে লেডিস আর এটা হচ্ছে জেন্টস, দুইটা ওয়েটিং এ। জেন্টসে ঢুকবো। এটা হচ্ছে আমার যোধপুরের ট্রেন 12307। এটা ঠিক 11টা 45-এ ছাড়বে। এখন বাজে হচ্ছে 10টা 45, আরও 1 ঘন্টা আছে। তো আমি আমার সিটে চলে যাই, কারণ টায়ার্ড, ফোনও চার্জ দেওয়া, সিটও খুঁজতে হবে। আর এদিক দিয়ে তো আমার একটা অ্যাক্সিডেন্ট হইলো। অ্যাক্সিডেন্ট বলতে কি, আমি ব্যাগটা রেখা একটু জুস খেতে গেছিলাম, এর মধ্যে আমার ব্যাগে থেকে 1500 রুপি নাই। তো এখানে 15,000 রুপি ছিল। যাই হোক, আমার পুরো টাকাটা নেয় নেই, এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেভ করছে। বাট ইন্ডিয়াতে এটা খুবই সাবধান। সো আমি আমার ট্রেনে উঠে যাই। ট্রেনের নাম্বারটা আমার এখন খুঁজতে হবে, দেন পরে আবার বলতেছি। আমি লাঞ্চ নিয়েছি আমার খাওয়ার জন্য। এটা আমার লাঞ্চ আইটেম, এটার নাম দিচ্ছে 180 টাকা। এটার মধ্যে কি কি দিছে দেখি। চিকেন, ডাল, সবজি, আবার মুরগি, ও লাস্টে ওদের ডেজার্ট আইটেম একটা থাকে। ওনাদের খাবারের মধ্যে সবসময় একটা আমের আচার থাকবো, ওনারা আমের আচারটা অলওয়েজ অনেক লাইক করে। চিকেন দিচ্ছে মাত্র 3 পিসের মতো, গ্রেভিটা অনেক 3 পিস না, 2 পিস, একটা একটা 2 পিস ভাজি, আর হচ্ছে ডাল। এটা কি, এটা কোনো একটা ঝোল টাইপের। আর এটা হচ্ছে ডেজার্টের মধ্যে সন্দেশ, আর এটা হচ্ছে একটা এক্সট্রা রাইস। ওকে, খাওয়া দাওয়াটা শুরু করি। গুড মর্নিং। আমি সেই রাত 8 তারিখ 12টা থেকে জার্নি শুরু করছি, এখন স্টিল নাও জার্নি করতেছি। এখন হচ্ছে 10 তারিখ, অলমোস্ট ইন্ডিয়ান টাইম এখন বাজে হচ্ছে 11টার মতো। আমি যাচ্ছি হচ্ছে রাজস্থান, যোধপুর। সো যেই জন্য এখন এই ট্রেনের মধ্যে কালকে রাতে উঠে যেটা ঘুম দিছি, এত টায়ার্ড ছিলাম, এত পরিমাণে টায়ার্ড ছিলাম যে আসলে রাতের বেলা যে আমার সিট বা এগুলো কিছু বুকিং করবো সেটার কোনো ইয়েই নেই, মানে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। এটা আমি আজকে সারাদিন সারা রাত, তারপর কালকে দুপুরবেলার দিকে যে আমি পৌঁছাবো হচ্ছে যোধপুর। এটা হচ্ছে আমার সিট। আমার সিটটা ছিল 3rd টায়ার, কিন্তু এটা এখন চেঞ্জ করে 2 টায়ারে আনছি। এটা আমার ভাইয়ারা ছিল, ওনারা ফ্যামিলি মেম্বার নিয়ে অনেক এনজয় করতেছিল সবাই একসাথে। সো ওনারা বললো যে আমার সিটটা তোমরা রিসিভ করো। সো 2 টায়ারের ডিফারেন্সটা হচ্ছে যে 2টা সিট থাকবে,
দুইটা সিট থাকবে, মানে এখানে ইন্ডিয়ান ট্রেনে কিন্তু তিনটা সিট থাকার সিস্টেম, একটা দুইটা তিনটা, এখানে হচ্ছে দুইটা এবং সিটটাও বড়, এটা 2 টায়ার। তো ওই টিকিটটা পড়ছিলাম 2850, আর এটা হচ্ছে প্রায় 3000, 3200 প্লাস। এটার সুবিধা 3200 না, 3500 প্লাস, ভুল বলছি। আমার ব্যাগ, মোবাইল, আর আমি এখন খাওয়া দাওয়া করতেছি। 30 ঘন্টা জার্নি পরে আমি এখন আসছি হচ্ছে যোধপুর। আর যোধপুর এখন বাজে 11টা 20-এর মতো। এটা হচ্ছে ফেমাস ঘন্টাঘর। এখানে আসার পরে আমার আজকে নামতে হচ্ছে ভোরবেলা। এখানে প্রচুর গরম, যদিও একটু ঠান্ডা ঠান্ডা ভাব পাইতেছি, কিন্তু 5টা বাজে আসে নামার পরে ওই সময় আসলে শরীর এত টায়ার্ড ছিল। এখানে একটা শ্যাঙ্কার কিপা নামে এক হোস্টেলে উঠছি, আর 350 নিচে। আর্লি চেকিং অন্য কয়েকটা দেখছিলাম, কিন্তু দেখার এনার্জি নাই। তো এখন আমি বের হয়ে যেতেছি এখান থেকে আজকে জার্নি স্টার্ট। আমার খাওয়া দাওয়া দিয়ে শুরু করব। আর প্রচণ্ড ক্রাউড, বিষয়টা খুবই ভালো লাগতেছে। মোটামুটি ভালোই টুরিস্ট, এবং এটা অনেক পুরনো একটা শহর, এটা বুঝাই যেতেছে। এবং আমার হচ্ছে এটা হচ্ছে মেহরাবগড় ফোর্ট। এখানে আমার আজকে যাওয়ার হচ্ছে বিকালবেলার দিকে প্ল্যান। এখান দিয়ে আমি চলে যাব আজকে। আর এখন যাব হচ্ছে উমেদ প্যালেস, এখানে নাস্তা করব, তারপরে খাওয়া দাওয়া। জায়গাটা খুবই সুন্দর। আর সবচেয়ে যেটা হচ্ছে গিয়ে মানুষগুলা, মানে এত গরম এখানে, কিন্তু মানুষ কেউ মোটা নেই, মনে হয় গরমে সব চিকন হয়ে গেছে। এখন আমি মোটা আছি। ভালোই টুরিস্ট, ফরেনার টুরিস্ট এখানে অনেক। ফেমাস একটা হোটেলে উঠছি, শ্রী মিষ্টি লাল হোটেল। এখানে আসলে টোকেন দিয়ে ফার্স্টে খাইতে হয়। তো আমি মির্চি আর হচ্ছে এটা কি বলে লাচ্ছি অর্ডার করছি ওদেরকে। তো দেখা যাক, অনেক ফেমাস একটা হোটেল এই ঘন্টাঘরের সাথে। খাইতে বসে খাবার চলে আসে। এটা হচ্ছে পুরোটা মরিচ বেসন দিয়ে করছে ওরা, আর সাথে হচ্ছে লাচ্ছি। এটা হচ্ছে 50, এটা হচ্ছে 20। খায় টেস্ট কেমন দেখি। বিসমিল্লাহ। ভালোই ঝাল, আর ভিতরে আলু আছে, আর প্রচুর স্পাইসি মশলা। আর লাচ্ছিটা ওদের খুবই ফেমাস। তো খাওয়ার পরে হচ্ছে ঝালটা কতটুকু লাগে সেটাই বুঝবো। একটা ফেমাস হইতেছে পালাক চাট। এই হচ্ছে আরোরা দোকান, ঘন্টাঘরের ঠিক সামনে, ওই যে হচ্ছে ঘন্টাঘর। আর এখানে সবাই লাইন দিয়ে খাইতেছে আরোরা পালাক চাট। খাই দেখি, সবগুলো টেস্ট আসলে মজা, এই মশলার কারণে এগুলো খুব টেস্টি লাগে। উমেদ প্যালেসের জন্য আমি অটো নিয়ে নিলাম 100 রুপিতে। এই দাদার সাথে যাইতেছি। দাদা হাই। সিঁড়িটা খুবই সুন্দর, ভালো লাগতেছে। যাইতেছি, দেখি কতক্ষণ লাগবে। কিतना টাইম लगेगा यहाँ से जाने के लिए? 10 मिनट। 10 मिनट लगेगा, ज्यादा नहीं, 10 मिनट लगेगा। আমি বাংলা কেন বলতেছি, হিন্দিতে কেন বলতেছি? আচ্ছা, প্রচন্ড গরম এখানে। এখানে মানুষরা কিভাবে আছে আমার জানা নাই, প্রচুর গরম, আইডিয়া নাই। আমি ভিডিওটা মানে ঢাকা থেকে স্টার্ট করি নাই, বিকজ ঢাকা থেকে মানুষ অনেকভাবে আসতে পারে, বাস, ট্রেন, রেল, যে কোনোভাবেই আসা যায়। আমি শুরু করছি হচ্ছে এই যোধপুর থেকে। যোধপুরে প্রায় আমার 30 ঘন্টা প্লাস আমার ট্রেন জার্নি ছিল। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা, এখানে কিন্তু প্রচণ্ড গরম, ভুলেও গরমের সময় আসলে মাথা খারাপ হয়ে যাবে। তো নভেম্বর থেকে মার্চ পর্যন্ত হচ্ছে এটা বেস্ট টাইম। আর ঢাকা থেকে অনেকভাবে রেলের টিকিট কাটা যায়, ইন্ডিয়ান রেলের টিকিট কাটা যায় ঢাকা থেকেই। তো আবার যদি কেউ না কাটে, যেমন আমি কাটি নাই, চিন্তা করছি যে এখান থেকে ও ঠিক আছে লে লিয়া। তো ঢাকা থেকে না কেটে আমি কি করছি, আমি কলকাতা ডিরেক্ট চলে আসছি, আগে হোটেল নেই ফেয়ারলি প্লেসে চলে আসছি। ফেয়ারলি প্লেসে এসে আমি ইনস্ট্যান্ট টিকিট কাটছি। এটা ঢাকা থেকে কাটা আসাটা বেটার। আমার ক্ষেত্রে আসলে আমি একা ছিলাম, যে জন্য আমার জন্য খুবই ভালো হয়েছে, না হলে অনেক প্রবলেমে পড়তাম। আর ভাগ্যক্রমে পেয়ে গেছি। আমার 2850 রুপি নিয়েছে, যেটা বাংলা টাকায় প্রায় 4000 টাকা প্লাস। আজকের রেটে প্রায় 145, 1.45 পয়সা এই হিসাব করলে। আর যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কি বলে যে এখানে আসতে হইলে মানে এয়ার টিকিটটা অনেক আগে করলে ভালো হয়, তাইলে আর কোনো প্রবলেম নাই।
কারণ বিশাল লং একটা জার্নি, এটা একাও থাকা পসিবল না। এটা আমার প্রায় 35 বার প্লাস আমার ইন্ডিয়াতে আসা, তো যে জন্য আমি পারছি। আর এখানে অনেক টুরিস্ট আছে। এখানে এখন যাচ্ছে আমি উমেদ প্যালেস, এখানে হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার কি বলে যে বিয়ের প্রোগ্রাম হয়েছিল, এখানে আম্বানির বার্থডে প্রোগ্রাম হয়েছে, এবং এটা বিশাল একটা বড় একটা জায়গা, খুবই সুন্দর। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এখানে কিন্তু আবারও বলতেছি গরমের সময় না আসাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এখন তারপরে মোটামুটি ঠান্ডা। আমার এখান থেকে 3-4টা স্পট আছে, সবগুলো আমি কভার করতে পারবো কিনা জানি না। আমি এখান থেকে আস্তে আস্তে দিল্লির দিকে, দিল্লিতে যাওয়ার পথে যতগুলো স্পট করে সবগুলো কভার করব আমি। এবং আমি নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমার আজমির শরীফ। আজমির শরীফ আমি যাবো ইনশাল্লাহ। আরে উঠতেছে, আর খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাইতেছে। এয়ারপোর্টের হচ্ছে প্লেন উঠতেছে, খুবই সুন্দর লাগতেছে রাস্তার পাশ দিয়ে যাইতে যেতে। জোস। এটা পুরাটা হচ্ছে লাল পাথর, মার্বেল গুলো হচ্ছে লাল। অনেক টুরিস্ট গাড়ি সব এখানে ওয়েট করতেছে যে আসতেছে যাইতেছে, মজা পেতেছে ভালোই। এই হইতেছে এটার ভিতরের অবস্থা। ওই ওখান থেকে টিকিট কাটে, ওখানে আসলে সিকিউরিটি পারপাসে ভিডিও করতে পারিনি। এখানে হচ্ছে ইন্ডিয়ানদের জন্য 60 রুপি, ফরেনারদের জন্য হচ্ছে 200, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য হচ্ছে 100 রুপি, আর ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য হচ্ছে 30 রুপি। এটা পুরোটা দেখার ক্ষমতা আমার নাই, সো যতটুকু দেখতে পারি কভার করতে পারি ভিতরে ঢুকে। ওকে, স্টার্ট। খুবই জোস প্লেস হচ্ছে অরিজিনাল এটা স্ট্যাচুটা। আমরা ওই সাইড দিয়ে ঢুকছি, পুরোটা কত বড় এটা চিন্তা করার বাইরে। মেহরা ফট আয়া হো 200 টাকা দিয়া, 200 রুপি নিচ্ছে আমার থেকে অটো। আর হচ্ছে এখানে এখন ভিতরে যাব, এটার ভিতরেই হচ্ছে পাদনাবাদী, যোধা আকবর এগুলো ছবি হয়েছে। সো এটাও আসলে বিশাল প্যালেস। ওই পাশে আরও জায়গা আছে। এদিক দিয়ে আসলে এখন টিকিট কেটে উপরে উঠে যাব। দেন এটা হচ্ছে টিকিট কাউন্টার, এদিক দিয়ে এখন ভিতরে চলে যেতেছি। এটা 12 তলা, বিশাল বড়। ওগুলো আসলে স্মৃতি হিসেবে থাকে। হইতেছে ব্লু সিটি যোধপুরের। এখানে ব্লু সিটি দেওয়ার রিজন হচ্ছে আগে এটা সাদা ছিল, তখন অনেক গরম পড়তো, যার কারণে এটা আস্তে আস্তে হলুদ কালার হয়ে যেত। পরে ওরা গবেষণা করে দেখলো যে নীল দিলে কালারও চেঞ্জ হয় না এবং ঘরও অনেক ঠান্ডা থাকে। এই পাশ থেকে ফুল সিটির ভিউ পাওয়া যায়। আর এই হচ্ছে আসার রাস্তা। আরেক দিক দিয়ে হচ্ছে ওইদিকে, ওইটা হচ্ছে ঘান্টাঘাট দিয়ে সিঁড়ি দিয়ে উঠা যায়। আর এই লিফটটা দিয়ে উঠতে এখন 12 তলায় উঠলাম, 1 মিনিটও লাগে নাই, লাইনে প্রায় 7-8 মিনিট শেষ। আর এগুলো হচ্ছে কামান। আর ওই যে ওইটা হইতেছে গিয়া সেকেন্ড তাজমহল এখানকার, এই যে দূরে যেটা দেখা যাইতেছে। কারণ এটা হচ্ছে জাসফান থানা, এটাতে তাজমহলের যে পাথরটা ইউজ করছে সেম পাথরটা এখানেও ইউজ করছে। খুবই এনজয় করতেছি, ভালো লাগতেছে, সময়গুলি আরো ভালো যাক। এটারে ঘুরি, কারণ এখানে অনেক জায়গায় রেস্ট্রিকশন আছে, কোথায় কি হয় না হয়, আবার কোন ভুল হয়। এখান থেকে আসলে মূলত মানে এটা বানিয়েছে নিরাপত্তার জন্য, সবচেয়ে বেস্ট এটা সিকিউরিটি ব্যবস্থা। কারণ এত উপরে এখানে আসা সম্ভবই না, যেদিক দিয়ে আসবে সেদিক দিয়ে গুলি করবে বা বোম ফেলাবে। এই যে এখানে যে ছোট ছোট ছিদ্র, এটা দিয়ে দেখা যায়। ওই যে ঘন্টাঘর দেখা যাইতেছে, ওই ওখানে নাস্তা করছিলাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে উমেদ প্যালেস, কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, কত বাড়ি, গাছপালাই দেখা যায় না বাড়ির কারণে। এখানে প্রচুর গরম, এখন ঠান্ডা, তারপরে হাত পা জ্বলে যাইতেছে, ভয়ই লাগে নিচে তাকাইলে। চিন্তা করা যায় কত সুন্দর, এত উপরে, 120 ফুট উপরে। হ্যাঁ,
কত বছর আগের ডিজাইন করা, এখনো কত সুন্দর আছে। এদিক দিয়ে হাইটে এটা এখন নিচের দিকে নামবো, 12 তলা নিচের দিকে। আসলে অনেক কিছুই বুঝতেছি না, তারপর আগাইতেছি। আমার আরো একটা স্পট, আরো 2-3টা স্পট কমপ্লিট করতে হবে। সো আগে যাই। এখানে অনেক জায়গায় ভিডিও করা নিষিদ্ধ। এটা হইতেছে মেইন যুদ্ধের বা গোলা বারুদ সবকিছুর জায়গা। স্পটটা সেই ওই হচ্ছে নিচে, এখান থেকে ফুল কন্ট্রোলে থাকতো কে আসতেছে কে যাইতেছে। হ্যাঁ, এখান থেকে ফুল নিরাপত্তা প্রদান। সুন্দর জায়গাটা। এই পাশে কি, ওইটা মন্দির। জায়গাটা বিশাল বড় এবং এখানে ও খুবই জোস। আশেপাশে জাসওয়ান ধারা, এটা ওই মেহেরগড় ফোর্টসে একটু সামনে। আসলে হিন্দি বলতে বলতে এখন বাংলা এসে পড়ে, মানে বাংলার আসতেছে না, হিন্দি এসে পড়ে। ওহ, এটা খুব সুন্দর। এটা হচ্ছে সেকেন্ড তাজমহল ইন্ডিয়ার ভিতরে, কারণ এটাতে ইন্ডিয়ার যে তাজমহল, এটাতে যে মার্বেলটা ইউজ করছে সেম মার্বেলটা এখানে ইউজ করছে, এবং এটাতে হচ্ছে অনেকটা সিমিলার ডিজাইন। এবং এটার যেটা ঠান্ডা বাতাস শরীরে এসে লাগতেছে এই গরমের মধ্যে, এখানে খুবই ভালো লাগতেছে। এটা টিকিট নিচ্ছে 30 টাকা। আর এটা খুব কিউট, জায়গাটা খুবই সুন্দর। এটাও হচ্ছে রানীদের জন্য বানাইছে। জায়গাটা মোটামুটি বেশ বড়, এই সাইডেও জায়গা। ওকে, এটা ঘোরাঘুরির পরে দেন লাঞ্চ করব। প্রচুর ক্ষুধা পেয়েছে, অনেক হাঁটাহাঁটি হয়েছে আজকে। অনেকটা এরকম, আসলে ক্যামেরাতে প্রপারলি বন্দি করা যায় না, এটা সরাসরি আসতে হয়। আর এখান থেকে তো ফুল সিটিটা দেখা যায়। তো আমি আমার মতো ঘোরাঘুরি করে এখান থেকে ব্যাক করতেছি। শীতের সময় এখন যদি এই অবস্থা হয়, তাহলে জুন এপ্রিলে কি অবস্থা, তাহলেই ভালো যায়। তো হসপিটালটার সাথে দিয়ে হচ্ছে আমার কি সানকিপ্রা হস্টেল, আর এটা হচ্ছে জালোরি গেট। আমি এখন যাব হচ্ছে ঘান্টাঘর, ওখানে একটা মজার একটা নেহারি আছে, কাবাব আছে, ওইটা খাইতে যাব। জালোরি মোড়ছে, জালোরি গেট মোড়ছে ঘান্টাঘর। আর मेरा আমার হোস্টেল का नाम হচ্ছে সান্তার কিপা হস্টেল। ওকে, তো আগে এখন আমি লোকাল বাসে উঠবো। 6 নম্বর আর 10 নম্বর বাস হচ্ছে ঘান্টাঘর মোড়ে যায় 10 রুপিনে। এই বাসে করে নিতে ঘান্টাঘর আমাকে 10 টাকা নেবে। তো এখানে অনেকগুলি খাবার আছে, আলু চাল আছে, বাচ্চি আছে, তারপরে পালাক আছে। সবই সকালবেলা খাইছি, এখন আবার খাবো, দেখি কি অবস্থা। আচ্ছা, রাতের ঘান্টাঘর। এই তো এখন আইসা নামলাম বাস থেকে, 10 রুপি নিল। এত জমজমক রাতের বেলায়, মনে হয় এখানে গরমের কারণে রাতের বেলায় মানুষজন বেশি নামে। আর যোধপুরে 2 দিন থাকলে ভালো, কিন্তু আমার মনে হয় একদিনই সব কভার করা যায়, কারণ আমি মোটামুটি আজকে 3টা স্পট, মেইন স্পট কভার করছি। আরও একটা মান্দর গার্ডেন ছিল, লেক ছিল, ওইটা আমি আসলে ঘুরি নেই। আমি এখন যে আরও ওখানে যে আলু চাটটা খাবো, ওই পাশে ভিড় কি দেখাই যাইতেছে। ভিড় কি চিন্তা করা যায়, কত মানুষ খাইতেছে, লাইন কি। শাহি সামোসা, এটা একটা কি খাবার জানি, সবই খালি দেখতেছি, সবই ফেমাস, ওরা ওদের কাছে খুব ভালো লাগে, ওরা এটা খুব মজা করে খায়। इसका नाम क्या है? आलू टिक्का। और आलू चाट, आलू आलू चाट कहाँ पे? आलू चाट
ও, দই বড়া। ওকে। ফেমাস পানিপুরি। হাতের স্পিড কি এত সুন্দর করে ওরা বানাইতেছে, অবাকই লাগতেছে দেখে আমার কাছে। অনেক মজার এটা। সবাই ব্যস্ত খাওয়ার জন্য। আবার কি খাওয়া যায় চিন্তা করি। আলু আর কাচুরি বলছি, এখন দেখি কত টাকা নেয়। 60 টাকা। ঠিক আছে, এটা খুব সুন্দর করে বানিয়ে দিতেছে আমাকে। आपका वीडियो देखा ऑनलाइन पे, वही देख के आया। হাতের স্পিড আসলে মধ্যে কথা বলার সময় নেই। হ্যাঁ, দই বলা সারা দিন বিক্রি করে। আর দই বড়া নেই, আলু চাট, only আলু চাট। না না, ও নেই। পেটে এত জায়গা নেই, অনেক খাবার খাইতে হবে, তো বুঝা বুঝা খাই। ওয়াও, সেই টেস্ট। হ্যাঁ, মশলা, হ্যাঁ মশলা সেই। ওয়াও। ওকে ওকে, খাই, খাইয়া দেন বলি, অবশ্যই ভালো হবে। সকালের থেকে ভালো দই খেলাম এখন, মানে কি যে, আচ্ছা কি যে মজা। ঠিক আছে, সকালেরটা হচ্ছে মানে 60 টাকা রাখলো, কিন্তু এতটা ভালো লাগলো না, এটা যে এতটা ভালো লাগলো সিরিয়াসলি, সত্যি জোস। এখানে আসলে খাবারের অভাব নাই, কত রকম যে ভ্যারাইটিস খাবার, সেই সাথে স্ট্রিট ফুড মার্কেট বিশাল বড়, ওই মাথা পর্যন্ত। আচ্ছা, রাতের বেলা দেখি ঘান্টাঘারের দিকে মানে ভিউটা কেমন আছে। মানুষ কিনতেছে, মানে যুদ্ধ করে যেরকম পাল্লা দিয়ে মনে হয় কেনাকাটা করতেছে। এই ছাড়া আবার একটু চাপ কম। এই হচ্ছে রাতের ভিউ, খুবই জোর। লাইট জ্বালাই, এখানে অনেক ফরেনার ঘুরতেছে। রাতের বেলা তো খুব সুন্দর লাগতেছে, সবাই কেনাকাটা করতেছে, বাসার দিকে ফিরতেছে। একটা অন্যরকম স্মৃতি। হ্যাঁ, এই জায়গাগুলো এখনো অরিজিনাল রাখছে, মানে এখানে বড় বড় বিল্ডিং বা ওইরকম কোনো কিছু করে নাই, যাতে এটার সৌন্দর্যটা, সেই ঐতিহাসিক সৌন্দর্যটা নষ্ট না হয়। আল হক রেস্টুরেন্ট, এটাতে আসলে খাইতে আসছি, এটা রিভিউ দেখলাম। কি কি আছে এখন ভিতরে ঢুকা যায়। नियरी है, नियरी। क्या क्या मिलेगा अभी? सब चीज मिल जाएगा ना, चिकन मटन है, नारी मिल जाएगा, बस चिकन भी सारा आइटम मिल जाएगा। प्राइस? पनीर राइस मिलेगा, है राइस भी मिलेगा, पनीर राइस मिलेगा। निहारी, निहारी प्राइस कितना? इसका 160 है। 160। हाफ, हाफ 300। फुल 300। ओके, या का बकरे का। हाँ बकरे का। ओ, और मलाई, मलाई चिकन पनीर टिक्का है, क्वार्टर 220 है। एक निहारी दीजिए, एक निहारी। खाना है बाकी খানা है। আর অনেকগুলি খাবার আছে, কিন্তু আসলে অনেক কিছু খাওয়াতে বিকাল থেকে পেটে আসলে আর জায়গা নেই, তো নিহারিটাই খাই, নিহারিটাই ফেমাস।
আর চিকেনটার মধ্যে ওরা মালাই টালাই এটা ফ্রাই করে দেয়, শুধু একটা সিমিলার বাংলাদেশের মতনই। আসুক নিহারি। আর বাটার নান অর্ডার দিয়েছি, নিহারি আর বাটার নান এসে পড়ছে। এটা হচ্ছে বাটার নান আর এটা হচ্ছে নিহারি। নিহারিটা 160 টাকা, বাটার নানটা কত জানি না। এক্সট্রা সাথে স্পাইসি মশলা দিচ্ছে। তো খাইতে আলহামদুলিল্লাহ ভালোই হবে। রুটি তো মাশাল্লাহ দিলে বিশাল বড়, খুব সফট, খোলার সাথে সাথে আইসা পড়লো। মাশাল্লাহ অনেক টেস্ট। সত্যি খুবই মজা। ভাবিনি এত মজা লাগবে, কারণ ভরা পেটে খাবার এত মজা লাগে না। দেখা যাক কি অবস্থা। সিরিয়াসলি খাবারটা মানে এতটা ভাবিনি যে মজা হবে। মাংসটা এমনভাবে ছিঁড়ে আসতেছে, মনে হচ্ছে যে এটাতে 80-তে 2 পিস মাংস দিচ্ছে। একটা হচ্ছে লেগ সাইজের আর একটা হচ্ছে নর্মাল পিস, এবং মাংসটা খুবই সফট, এমনটা সাথে সাথে খুলে আসতেছে। ওকে, 210 টাকা বিল হলো ওই পিচ্ছি ছেলেটা। এই যে ও 10 টাকা ডিসকাউন্ট দিল আমারে। আমি আর ভাবছিলাম আমাকে ভাঙতি দিলে আমি ওকে 10 টাকা আরো টিপস দিব, কিন্তু না, ও আমার দিতে দিল না। তো ওই আমার উল্টা আরো 10 টাকা বাংলাদেশি দেখে খুশি হয়ে গেল। কলকাতা থেকে এখানকার মানুষজনের মন মানসিকতা অনেক ভালো যতটুকু দেখলাম, এবং এরা ব্যবহারও খুব ভালো, কারণ এটা একটা রাজা মহারাজার দেশ। এখানে মানুষের মন মানসিকতা রাজাদের মতোই। ওকে, আজকের জন্য গুড নাইট। এখন ডিরেক্ট হোটেলে, দেন ঘুম, কালকে আজমির ইনশাল্লাহ। এটা নিয়ে আজমির আমার 3য় বার। শঙ্কর কি পার্টি হোস্টেল থেকে এখন চেক আউট করে আমি রেল স্টেশনের দিকে যেতেছি, যোধপুরের দিকে। আমি এখন আজমিরের উদ্দেশ্যে, পবিত্র একটা জায়গা মাজার শরীফ। এই নিয়ে আমার 3বার যাওয়া হইতেছে। তো 8টা বাজে ট্রেন, অলরেডি 7টা 30-এর মতো বাজে। আমার হেঁটে যেতে লাগবে 10 মিনিট, টিকিট দিতে লাগবো 10 মিনিটের মতো। যোধপুর মোটামুটি কভার করলাম। তো সামনের দিকে আগে যাই। এই হচ্ছে সকালবেলা জাস্ট সূর্যটা উঠলো এবং সামনের যে অবস্থা দেখা যাচ্ছে। আগে সামনে রেল স্টেশন দেখা যেতেছে। এখনো সবকিছু, সবাই এখন ঘুমের মধ্যে আছে, ওইরকম ভাবে কিছুই এখন চালু হয় নাই। যোধপুরটা যাই হোক খুব স্মৃতির পাতায় থেকে যাবে, কারণ এর আগে রাজস্থান যখন জয়পুরে আসি 2018-তে, যোধপুরে আসার খুব ইচ্ছা ছিল। এবার আসলে ইচ্ছাটা পূরণ করে গেলাম। সো ইনশাল্লাহ আল্লাহ যদি আবার আনে কখনো, এছাড়া আসবো, কিন্তু এছাড়া যোধপুরে আসার কোনো ইচ্ছা নাই। যোধপুর ফুললি কমপ্লিট, বাসের টিকিটও পাওয়া যায়। আচ্ছা, ট্রেনের টিকিট কেটে একবার ট্রেনে উঠা ভিডিও করি আবার। এটা আমার সিট ছিল। এখন আমরা আজমির চলে আসছি ট্রেনের মধ্যে। ট্রেনের লোকেশন হচ্ছে এগুলা। সবাই এখন গেট দিয়ে নামা। আসলে এত মানুষ, 95 টাকা টিকিটের কারণে 200 প্রায় প্লাস কিলোমিটার, এই জন্য মানে মানুষ, এই ট্রেনটা তো অনেক বেশি। আমার এই ট্রেনটা চুজ করা অনেক ভুল হয়েছে। যাক, এখন আমি আজমির নামি, আর কিছু বলার নেই। অনেক মানুষ ট্রেনটা। কি অবস্থা, হ্যাঁ, মানুষজনদেরকে কীভাবে মানে ট্রেনে উঠতে নামা, এতে হ্যাসেল। স্টেশনের ভিতরেই এখানে একটা ওয়েটিং ফ্যাসিলিটিস আছে। এখান থেকে আমি ফ্রেশ এবং ওয়াশরুমটা ইউজ করলাম। থাকার তারপরে হচ্ছে আরও অনেক ফ্যাসিলিটিস আছে, টয়লেট, তারপর হচ্ছে গিয়া লকার, চিলড্রেনদের জন্য সব কিছুই আছে মোটামুটি। যা খাবার দাবারের ব্যবস্থা আছে, ভালো একটা ফ্যাসিলিটিস, ফুললি এসি, এবং পুরোটাই হচ্ছে কাচের, এবং মানে সব কিছু মিলে ওয়েট করার জন্য বেস্ট এসি ওয়েটিং হল। এটা আমি এর আগে যখন 2বার আসছিলাম তখন দেখি নাই, এবার মনে হয় নতুন করছে, বা হয়তো আমার চোখে পড়ে নাই। ভালোই লাগলো। আচ্ছা, এখন বাজে হচ্ছে 1টা 10-এর মতো। 1টা 10-এর মতো। আমি এখন এখান থেকে আজকেই ব্যাক করবো। দরগা গেট যাই, মাজারটা জিয়ারত করি, দেন জয়পুরের উদ্দেশ্যে আবার। সো বিশাল জার্নি।
আগেই। ওনার কাছে আজ করলাম যে জয়পুরের টিকিট আছে কতক্ষণ, তো একটু পরপরই গাড়ি আছে, ট্রেন আছে। সো আমি টিকিটটা কাটি নাই, আমি আগে যাই, কারণ কতক্ষণ লাগে বা কতক্ষণ সময় ভিতরে ঘুরি এটা বোঝানোর মতো না। এখন বের হয়ে যাই, বের হয়ে যাওয়ার পরে হচ্ছে দরগা গেট চলে যাই, রিজার্ভ নিয়ে বা শেয়ারিং এ। দরগা গেট অনেক উন্নত করছে আগের থেকে যা দেখতেছি। নেই নেই, मैं वीडियो बना रहा हूँ प्लीज। সুন্দর ডিজাইন। আচ্ছা, দরগা লেন ক্ষুধাও লাগছে, লাঞ্চও করতে হবে। দেখি এখান থেকে একটা শেয়ারিং অটো বা রিজার্ভ অটো নেই, পরে আবার আপডেট দিতেছি। এটা হচ্ছে লকার রুম, এখানে ইয়াতে ওখানে আসলে ভিডিও করতে দেয় না। এইখানে টাওয়ারের পিছনে হচ্ছে এখানে ব্যাগ রাখার সুবিধা আছে, 20 টাকায় প্রায় 24 ঘন্টার মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে 1 নম্বর গেট, এটা দরগার মেন গেট। এই বাম পাশ দিয়ে হচ্ছে এখানে মানে যারা লাগেজ বা থাকার খুব সুন্দর ব্যবস্থা আছে বাম পাশ দিয়ে, ঠিক আছে। আবার 2 নম্বর গেটে যারা জুতা, এগুলো তো খালি পায়ে ঢুকতে হয়, যারা 2 নম্বর গেট তারা আবার হচ্ছে জুতা রাখতে পারবে, ওখানে 10 রুপি করে নেবে, আর লাগেজের জন্য নেবে হচ্ছে 20 রুপি। এই আমি 1 নম্বর গেট দিয়ে ঢুকলাম, এখানে সিকিউরিটি অনেক টাইট। ঢোকার পরে দুই পাশে ফুলের দোকান, তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে জায়নামাজ, তারপরে চাদর, এগুলার আসলে অনেক মানুষ আসছে মনে হইতেছে, কেন জানি। এই ঢুকলার সাথে সাথেই ডান পাশে এবং বাম পাশে হচ্ছে বড় বড় 2টা ড্যাগ, এবং আমার কাছে এটা খুবই অন্যরকম লাগে। এই হচ্ছে আরেকটা মেইন, এই বাম পাশ দিয়ে হচ্ছে 2 নম্বর গেট, এখানে হচ্ছে জুতা রাখার ফ্যাসিলিটিস আছে, প্লাস টয়লেট, অনেক কিছুরই ফ্যাসিলিটিস আছে। অজু করার ব্যবস্থা কয়েক জায়গায় আছে। আমি জাস্ট 1 নম্বর গেট দিয়ে সোজা ঢুকতেছি, ঠিক আছে। ডান পাশেরটা হচ্ছে সবচেয়ে বড় বড় ড্যাগ, এগুলোতে আসলে রান্না করে। এখানে মানুষ টাকা ঢালে। তারপরে এই একটা ড্যাগ, আসলে ডান পাশেরটাতে অনেক মানুষ, তাই এই ছোটটাতে যাইতেছি। ড্যাগ সব একই, খালি সাইজে ছোট বড়। এই যে এটার ভিতরে আগুন জ্বালার ভিতরে রান্না করে। ড্যাগের মধ্যে দেখাই সবাই টাকা পয়সা, তারপরে চাউল, এগুলো ঢালতেছে। ওইটাও একই, ওইটার মধ্যেও এরকম টাকা পয়সা, চাউল এগুলো ঢালে। এখানে অনেক থাকারও ব্যবস্থা আছে। ওকে, আগে যে সামনের দিকে ওই যে যেটা ইয়াটা দেখা যাচ্ছে গম্বুজটা, ওখানে হচ্ছে মেন উনি। এখানে অনেক দোকান হয়ে গেছে, আগে তো দোকান ছিল না। এবার নিয়ে আমি 3বার আসলাম। এই পাশে অজুখানা ছিল, অজুখানা এখন আছে, এটা ওপেন ছিল, এটার এখন আটকে দিছে। উপর থেকে ফুল দেখা যেত। আচ্ছা, আমি ডান পাশ দিয়ে ঢুকে ওদিক দিয়ে আসি। ও, আজকে আবার হচ্ছে খিচুড়ি। ও না, খিচুড়ি না, এটা হচ্ছে গাজর কা হালুয়া। এটা অনেকেই খাইতেছে, অনেকগুলো রান্না করছে, সবাই সবার মতো করে তবারক হিসেবে নিয়ে যেতেছে। এই যে এই পাশে হচ্ছে অজুর, খুব সুন্দর, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। অনেক ঠান্ডা পানি, পরিষ্কার পানি। এত মানুষদেরকে আসলে ফেসটা অ্যাভয়েড করতে চাই, তারপরে এসে পড়ে। এই যে এই সেটটা এখন রোদের জন্য তেরপাল দিয়ে রাখছে, এই সেটটা ফুললি উন্মুক্ত ছিল। আচ্ছা, এই সেটটা দিয়ে দেখাই। এই যে এটা হচ্ছে বরং নামাজ পড়ার, আর প্রতিটা সাইডে হচ্ছে জায়গা। আমি ডান পাশ দিয়ে ঢুকছি দেখা, এই কারণে নামাজ শরীফের, আজমির শরীফের লোকের সাইড দিয়ে এসেছে, এদিক দিয়ে হচ্ছে বের হয়। আর আমি যদি বাম সাইড দিয়ে ঢুকতাম তাহলে ওই দিক দিয়ে হচ্ছে মানে ঢুকে, একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বের হয়। খাবার রান্না করে দিল, সবাই নিয়ে যেতেছে। এই যে দিক দিয়ে এই গেটটা হচ্ছে বের হওয়ার। আমি আসলে ব্যাক সাইড দিয়ে আসছি যাতে একটু
দেখাইতে পারি। এই অনেকে প্রচুর ফুলের ঘ্রাণ, গোলাপের। আমার একটু আগে একজনে বলতেছে 20 টাকা দাও, আমি পানি চড়াবো। আমি আসলে বুঝলাম না যে উনি কি জন্য বললো। এই যে পাশে হচ্ছে যারা ফুল দেয় তাদের সিরিয়াল, বেশি আবার ঢোল তবলা বাজাইতেছে, আসলে এগুলো কাবলি। আবার এই সাইড দিয়ে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, যারা এখানে টাকা পয়সা দান করে। এই সাইডটা আমি পুরোটা রাউন্ডের মধ্যে দিয়ে দেখিয়ে দিতেছি। আবার এদিকে অজু করার জায়গা আছে, এটাও সেম সেম ডিজাইনেরই, কিন্তু আরেক পাশে ওই যে উপরে রান্না করতেছে আর মানুষ এই সিরিয়ালে দাঁড়ায় আছে খাবে। ওই তো সবাই বসে আছে খাওয়া দাওয়ার জন্য, অনেকে রেস্টও নিতেছে, খাওয়া দাওয়া শেষ। আচ্ছা, এই যে এটা হচ্ছে লাইন, লাইন ওইখান থেকে খাবার দেয় আর ওই উপরে রান্না করে। প্রতিনিয়ত একটা পর একটা রান্না করা হইতেছে। এখানে আরেকজনরা নিয়ে আসছে খাবার দেওয়ার জন্য। অনেকে সেমনিও খাবার দেয়, অনেকেই খায়। খাবারগুলি আসলে খুবই মজা। এই যে সিরিয়ালে লাইনে দাঁড়ায় আছে। এই পাশে এখন খাবার দিবে, বাম পাশে একটা লাইনে করছে। আচ্ছা, আমি একটু সোজা আগে যাই। এখানে সুন্দর একটা পুষ্কুনি টাইপের আছে, এটা আমি যখন প্রথম আসি এটা আরো একটু খোলামেলা, আরো ক্লিয়ার ছিল, পানি বেশি ছিল। আগে সামনের দিকে যাই। এটা আসলে কি আমি জানি না, অনেকে তালা লাগিয়ে রাখছে, সুতো লাগিয়ে রাখছে। বিশাল বড় এটা, অনেক বড়। এই ফরেনারটা ধ্যানে বসে আছে। আচ্ছা, এখন মেইন জায়গায় চলে যাই। কথা হইতেছে আপনার মাজারে ভালো নিয়ত দিবেন, সবকিছুই ঠিক আছে, কিন্তু তারপরও আমি একটা জিনিস বলবো আমার জায়গা থেকে, যে মৃত ব্যক্তির থেকে যারা জিন্দা আছে তাদের অনেক কিছু বেশি প্রয়োজন। আমরা বললে তাদেরকে সাহায্য করি, কারণ মৃত ব্যক্তিদের তো আর সাহায্য করার কিছু নাই। আমাদের নবীজির থেকেও মানে ওনাকেও তো আমাদের সিজদা করার নিয়ম ছিল না, তাই না? আমাদের হজরত আমাদের হচ্ছে শেষ নবী, তারপর তাদেরকে তার প্রায়োরিটি হচ্ছে কি সবচেয়ে কাছের এবং সবচেয়ে বেশি। তো আমরা মানে সিজদা বা ঢোল তাবলা এগুলো আসলে কোনো বৈশিষ্ট্য হইতে পারে না, যাতে এমন ভাবে কিছু না করি যাতে এটা শিরক হয়ে যায়। ঠিক আছে, ওকে। পাশে আগাই। এখানে অনেক দেখলাম যে হিন্দুরাও আসে। আচ্ছা, ভিতরে আমি ভিডিও করব না, জাস্ট আমি বাইরে সাইডটা দেখাইতেছি। এই হচ্ছে এটা, এখানে পানি খাওয়াইতেছে। আলহামদুলিল্লাহ পানি খেলাম, অনেক পিপাসা লাগছিল। এই হচ্ছে এদিক দিয়ে ঢুকে, এটা হলো মানে মেইন সাইড, এখানে দিয়ে ঢুকে ওই পাশে আসে। এখন এখানে সময় হচ্ছে প্রায় 3:30টার মতো। ওই যে ভিতরে দেখা যাইতেছে অনেকে ফুল, অনেকে এটা নিয়ে যাইতেছে। আল্লাহ সবাই জান্নাতে ঢোকার তৌফিক দান করুক। ওকে, আমি আর ভিডিও বড় করব না, শেষ করে ফেলতেছি। আমিও মাজারের যা নিয়ম কারণ আছে এগুলো মাইনা, অতিরিক্ত কিছু না করে এখন আমিও আস্তে আস্তে খাওয়া দাওয়ার পর্বে চলে যাব। শেষ। ওকে, নম্বর হচ্ছে 238। এখন আমি জুতা কালেক্ট করব এখান থেকে। পরে এই যে 2 নাম্বার গেটে 3 নাম্বার এগুলোতে জুতা রাখার ব্যবস্থা আছে। এখানে অনেকেই জুতা রাখে। ধন্যবাদ। আচ্ছা, জুতা নিয়ে আগে যাই, খাওয়া দাওয়া করবো। গেট দিয়ে আসলে এখানে টাওয়ার বিল্ডিং বললেই সবাই চিনে। এই যে এই জায়গায় আমার ব্যাগ রাখা, 2 নাম্বার গেট। ঠিক আছে, সবাই জুতা রাখতেছে পুরো বরাবর আসা পড়লেই এই জায়গাটা। এখানে লকার রাখা যায়, মানে লকারের মধ্যে ব্যাগ রাখা যায়। ওই ভিতরে আসলে ছবি তুলতে দেয় না, তারা একটু অন্যরকম ফিল করে। এই যে এখানে দেওয়া আছে লকার, এই এদিক দিয়া
আইসা এই বাম সাইডে নেমে যেতে হবে। ওই যে নিচে লকার, ওখানে আর ভিডিও করতে পারলাম না, ওটা 24 ঘন্টার জন্য 20 টাকা। ওকে, লাগেজ নেওয়া হয়ে গেছে, এখন আমি বের হয়ে যাব জয়পুরের উদ্দেশ্যে। আজমের থেকে জয়পুর আসার সময় আমার এত পরিমাণে কষ্ট হয়েছে, প্রায় 4 ঘন্টা আমি দাঁড়িয়ে ছিলাম দুইটা বগির মাঝখানে। এক পাশে টয়লেট, একটু পরপরই লোকাল মানুষজন যাইতেছিল আসতেছিল, খুবই খারাপ লাগতেছিল। ধাক্কাধাক্কির মধ্যে একটুও বসতে দেয়নি লোকাল মানুষগুলি। অনেক কষ্ট হয়েছে, 4টা ঘন্টা দাঁড়িয়েছিলাম, প্লাস টয়লেটের সাথে এত কষ্ট করে জার্নি করি, অন্যরকম এক্সপিরিয়েন্স। এরকম যেটা যুদ্ধের পরে নামলাম, আর এক্সপিরিয়েন্সটা কি, ঠিক আছে, আসলে বলার মতো না। জয়পুর এসে বসছি, হোটেল নিয়ে আজকে ঘুম দিব, আজকে কঠিন জার্নি হচ্ছে আমার, খুব কষ্ট হয়েছে। নিয়েছিলাম, কিন্তু আমাকে বাংলাদেশি দেখে রুম নেওয়ার পরে যখন পাসপোর্ট দেখলো, তখন আমারে রুম থেকে বের করে দিল। এই তো খুবই খারাপ লাগলো বিষয়টা। এই আঙ্কেলটা আমাকে, আমি জাস্ট ড্রেস আপ চেঞ্জ করে একটু রেস্ট নিতে নিয়েছিলাম, বিষয়টা খুবই পেইনফুল। 2018 সালে যখন আমি আসছিলাম তখন আমি এই হোটেলটা দিয়েছিলাম, বাট এবার আমাকে দিল না থাকতে, বলতেছে এখানে থাকতে দিবে না। তো বিষয়টা খুবই খারাপ লাগলো। এখন আছে হচ্ছে জয়পুরের রামগঞ্জ ওল্ড খান হোটেলের সামনে। এখানে আমার হচ্ছে হোটেল নিয়েছিলাম, রুমের মধ্যে গেছি। উনি আমার যখন পাসপোর্ট দেখলো আমি বাংলাদেশি, তারপরে আর আমাকে রুম দেয় নাই, আমাকে বের করে দিছে। জাস্ট আমি খুবই টায়ার্ড ছিলাম, রেল স্টেশন থেকে ডিরেক্ট একটা অটো নিয়ে আমি এখানে চলে আসছি। এখানে চলে আসার পর জয়পুরে এটা আমার সেকেন্ড টাইম। আমি এর আগে যখন আসছিলাম তখন এখানেই ছিলাম, কিন্তু এরকম ঘটনা আমার সাথে এবারই প্রথম ঘটলো। হোটেল দিল না আমাকে। আমি এখন খুবই চিন্তা করতেছি যে এখানে থাকবো নাকি অন্যান্য হোটেলে যাবো, নাকি সেম হবে, ইনসাল্ট হবে, আসলে বুঝতেছি না। দেখি, এখন একটু খাওয়া দাওয়া করি, ক্ষুধা লাগছে। দুপুরবেলা ওরকম ভারী কিছুই খাই নেই, দেখা যাক কেমন লাগে। আর যেটা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এখানে অলরেডি রাত হয়ে গেছে, আর যেহেতু আমি জয়পুর ঘুরছি, সিচুয়েশনটা ভালো না, তো চিন্তা করতেছি চলে যাই, তাজমহলের ওদিকে ঘুরি, ওদিক থেকে পরে দিল্লি চলে গেলাম। আচ্ছা, এটাই প্ল্যান করি, আর যদি চেঞ্জ হয় তাহলে সেটাও বলতেছি। এটা কখনো আসলে আশা করি নাই যে আমার সাথে এরকম ঘটবে। খুব আশা ছিল যে এখানে অন্যরকম ভাবে থাকবো, ঘুরবো, জয়পুরে মজা করবো। আসলে যেটা চাই সেটা আসলে হয় না। জয়পুরের প্রতি আমার একটা অন্যরকম টান ফিলিং কাজ করে। এটা হচ্ছে মুঘলে আজম ছিল, হাওয়া মেহেল ছিল, আসলে এটা কোনো ব্যাপার না। আচ্ছা, একটা সিদ্ধান্ত নেই, রাত বাড়ার সাথে সাথে পরে একটা সিকিউরিটি একটা প্রবলেম হয়ে যাবে, কি করবো বুঝি নেই। তো আগে চিন্তা করি কি করা যায়, ঠিক আছে। জয়পুর তুই আমার থাকতে দিলি না। ওকে, আমার সামনে এখন আছে হাওয়া মেহেল। এটার খুবই সুন্দর একটা ডিজাইন, এখান থেকে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি দিনের বেলা যখন এর আগের বার আসছিলাম তখন এটার ভিতর দিয়ে গেছিলাম, কিন্তু ভিতর থেকে এতটা সুন্দর লাগে না, কারণ বাইরে থেকে এই ডিজাইনগুলো বা এতগুলো জানালা এটা দেখা যায় না, ঠিক আছে। আর ভিতর থেকে এই বাতাসটা খালি ঠান্ডাটা ফিল করা যায়। আর ওই যে উপরে যে ওইটার উপর থেকে এই গম্বুজ পর্যন্ত আসা যায়, ঠিক আছে। 2টা গম্বুজ আছে, কিন্তু বাইরের এই টোটাল যে ভিউটা, এই ভিউটা আসে না, মনে হয় যে কোনো একটা রুমের মধ্যে আছি। পুরানো এটা হচ্ছে ওই যে পাহাড় রামগঞ্জ যে মোটরটা, রামগড়, ওই মোটরের এখানে থেকে ঠিক বাম পাশে। আবার এই রোড দিয়ে চলে যায় হচ্ছে আমির ফোর্ট আর হচ্ছে জলমহল, ঠিক আছে। এখানে লোকাল ট্যাক্সি চলে যাওয়া যায়। তো আমার যেহেতু এখন আর জয়পুরে থাকতেছি না, আমি এখন বাস স্ট্যান্ডে যাই, আমি চলে যাব হচ্ছে আগ্রা। ওখানে আমি তাজ গার্ডেনে স্টে করে ওখান থেকে তারপরে দিল্লির দিকে আস্তে আস্তে চলে যাব। সবগুলো স্মৃতি ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আর
এয়ারপোর্টের এতটুকু স্বাদ পেলাম, এটাই অনেক। কারণ এই মুহূর্তে ভিসার যে অবস্থা বাংলাদেশিদের জন্য, তো ভিসাটা না পাওয়াটা যে কতটুকু pain। আর আছে এটা কাজে লাগালাম, জানি না কোন দিচ্ছে তাদের জন্য শুনতে ভিসা বন্ধ কতদিন লাগে সেটাও বলতে পারতেছি না। তো আমি আমার ভিসাটা 21শে নভেম্বর 2024 পর্যন্ত আছে। 20 তারিখে আমি বাংলাদেশে ব্যাক করবো দিল্লি থেকে ফ্লাইটে। থেকে সিন্ধি বাস স্ট্যান্ড, এখান থেকে সব রকম বাস ছাড়ে। আমি এখন এখানে আসলাম 20 টাকা দিয়ে। এখন দেখি আমার বাস কোনটা পাইতে কিরকম সুবিধা। এখানে অনেক দালাল আছে, বুঝে শুনে টিকিট কাটতে হবে। কাউন্টার থেকে টিকিট কাটলাম আগ্রার জন্য 285 রুপি। 285 রুপি। এই হচ্ছে বাসে উঠে যাবো এখন। ওকে, এটা 9টা বাজে বাসটা ছাড়বে আমাকে, গাড়ি দুইটা যাই। বাসে বসে গেছি, এই হচ্ছে বাসের কোয়ালিটি। গাড়িটা এখানে ব্রেক দিছে লাঞ্চ ডিনারের জন্য 20 মিনিট। এখন এই তো গাড়িটা ছেড়ে দিবে, স্টার্ট হয়ে গেছে। এখন গাড়ি দুইটা দিই। খাবার একেবারেই ফালতু, কিচ্ছু খাই নেই, জাস্ট একটু চা খাইছি সেটাই। এখন বাজে হচ্ছে 2:35। আমার মাত্র নামাইলো। এখন দেখি এখান থেকে আগ্রা দেখাইতেছে তাজমহল 6 কিলোমিটার। আমি আসলে বিগ ব্রাদার নামে একটা হোস্টেল আছে, ওইখানে চলে যাব। সো ওইদিকেই আমার এখন যাওয়ার চিন্তা ভাবনা প্ল্যান। এখন ওইখানে আমি কীভাবে যাব সেটাই দেখি আগাই। আমি আমার হোস্টেলের দিকে চলে যেতেছি। সো এখন একটা অটো নিলাম 200 টাকা দিয়ে, 200 রুপি। এখন আসলে এত রাত্রেবেলা আমি শেয়ারিংয়ে যাইতে পারতাম, কিন্তু রাত হয়ে পারতেছি না। তো দিনের বেলা দেখা যাক। আর ওখান থেকে তাজমহল একেবারেই কাছে, তো আগে কিছু করার নেই, টাকা দিয়ে নিতে হবে। রিক্স নিয়ে লাভ হয়, রাতের বেলা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠান্ডা পড়ছে এদিকে। একটা জার্নি করছি আসলে বলার মতো না। এখন বাজার ঠিক 3:45 আমার এখানকার সময়। আর এখন আমি একটা ঠিক তাজমহল থেকে ধরতে গেলে 200 মিটারের মধ্যে আছি। এখানে এটা হচ্ছে তাজ গার্ডেন রোড, এই পাশ দিয়ে গেলে 200 মিটার। একটা হোস্টেলে উঠছি, হোস্টেলটা খুবই ভালো, নতুন হয়েছে। এনার সাথে পরিচয় হইলাম, ভিতরে ঢুকে আমার রুমটা দেখাই, এবং এটা ছাদ থেকে তাজমহল দেখা যায়। এটা আর পাশে হচ্ছে তো পদ্মা নদী, ওই পাশে হচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, সেগুলো দেখাইতেছি। আমার হোস্টেলটা একটু দেখাই। আমি কালকে কতক্ষণ ঘুমাইছি জানি না, মানে কীভাবে যে কি রাস্তা দিয়ে আসছি এগুলো অন্ধকারের মধ্যে ভিডিও করলে মানে খুবই ভয় পেয়েছিলাম অনেস্টলি। এই হচ্ছে হোস্টেল, হোস্টেলের মধ্যে এন্টার করলাম আমি। হোস্টেলটা একেবারে নতুন, এখনো রঙের গন্ধ বলতেছে। এই হচ্ছে হোস্টেলের লোক, এই হচ্ছে দাদা, এই তো। সো ওনারা এখানে উপরেও রুফটপ আছে, এদিকে উপরে যাব সকালবেলার দিকে। আর এই হচ্ছে এদিকে প্রাইভেট রুম। হচ্ছে ওয়েট ওয়েট 1 2 3 হ্যাঁ, রেডি 1 2 3। অনেকগুলো কথা হইলো, আমি এখন একটু ঘুমাই, দাদাও ঘুমাই। গুড নাইট। ওকে, বাই বাই, গুড নাইট। সো ভেরি গুড পারসন দাদা, আমার সাথে কথা হইলো এবং আমাকে উনি ঘুরাইবো দেখাইবো, ভালো লাগলো শুই না। আসলে মানুষের সাথে মিশতে পারলে এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর এখন এত কথা বললে আসলে আরো বড় বড় করতে চাই না। যাই, আল্লাহ হাফেজ, গুড নাইট। কালকে দেখবো হচ্ছে তাজমহল।